পৃষ্ঠা 184। বিতর্কমূলক প্রবন্ধ রচনা। 1. প্রতিপক্ষে যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। বিতর্কের বিষয়: পরীক্ষার প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয়। পক্ষে: পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাময়িকভাবে শিক্ষার্থীর মান নির্ণয়ের মাপকাঠি হলেও জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে তা সর্বদা প্রাধান্য পায় না। পরীক্ষার সাফল্য বা ব্যর্থতা অভিভাবকদের কাছে অতিরিক্ত গুরুত্ব পাওয়ার ফলে তা শিক্ষার্থীদের জীবনে বাড়তি চাপ সৃষ্টি করে। ফলে আশানুরূপ ফল না পেয়ে অনেক শিক্ষার্থী জীবন সম্পর্কে উদাসীন ও হতাশ হয়ে জীবনহানিকর সিদ্ধান্তের শিকার হয়। আমাদের সমাজে বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত এমন অনেক মানুষ আছেন যারা পরীক্ষার সাফল্যকে শুধুমাত্র গুরুত্ব না দিয়ে নিজ নিজ দক্ষতায় স্ব ক্ষেত্রে সুনাম অর্জন করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার তোতা কাহিনী রচনায় এই শিক্ষাই দিয়েছেন যে শিক্ষা বোঝা নয়, শিক্ষার আনন্দই মুখ্য। পাঠ্যপুস্তকের সীমাবদ্ধ জগতের বাইরে যে সীমাহীন জ্ঞান ভাণ্ডার বিরাজিত, শিক্ষার্থীকে সেই মুক্তির স্বাদ থেকে বঞ্চিত করা শিক্ষার প্রকৃত উদ্দেশ্য নয়। তাই পরীক্ষায় প্রাপ্ত নম্বর জীবনের শেষ কথা বলে না। উত্তর: বিপক্ষে। পরীক্ষা এবং নম্বর প্রথার বিরুদ্ধে গুণীজনেরা অনেকদিন ধরেই সরব, কিন্তু তত্ত্ব বা আদর্শ ধারণাবদ্ধ থাকা আর তাকে প্রয়োগ করার মধ্যে প্রচুর ব্যবধান রয়েছে। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য পরীক্ষায় প্রাপ্ত নম্বর সর্বদা প্রাধান্য পায় না, এরকম কথা তাঁরাই বলতে পারেন যাঁরা ইউটোপিয়ায় থাকতে ভালোবাসেন। মাধ্যমিকের পর থেকে জীবনের প্রতিটি পর্যায়ে নম্বরই একমাত্র বিবেচ্য বিষয় এবং নম্বরই তৈরি করে দেয় চাকরির নিশ্চয়তা বা তারতম্য। আজকের সমাজে একটা ভালো চাকরি, ভালো গবেষণার সুযোগ ইত্যাদি তো প্রতিষ্ঠা। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, বিবেকানন্দের সঙ্গে, রবীন্দ্রনাথের সঙ্গে, মহাত্মা গান্ধীর সঙ্গে আম জনতার পার্থক্য আছে। তারা ইতিহাসের স্রষ্টা, যুগন্ধর ব্যক্তিত্ব। তাই তাদের প্রতিষ্ঠার সঙ্গে সাধারণ মানুষের প্রতিষ্ঠার নিশ্চয়ই পার্থক্য আছে। এরকম বলা হচ্ছে যে পরীক্ষায় সাফল্য বা ব্যর্থতা শিক্ষার্থীদের জীবনে বাড়তি চাপ তৈরি করে। কিন্তু ধরা যাক এক সুন্দর সকালে পৃথিবীময় শিক্ষা ব্যবস্থায় পরীক্ষা পদ্ধতির বিলোপ ঘটে গেল, কিন্তু চাপের অবসান ঘটবে কি? পৃষ্ঠা 185। অস্তিত্বের জন্য সংগ্রাম যখন প্রাণী জগতের মূল কথা, তখন বেঁচে থাকাটাই তো চাপের। পরিবার জীবন থেকে কর্মস্থল মানুষকে এই চাপ নিয়েই চলতে হয়। অন্যদিকে একবার ভাবুন, পরীক্ষা নেই, নম্বর প্রথা নেই, চারপাশে ভোগবাদী সমাজের চটুল হাতছানি, কিশোর মনের বিপথগামী হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে না তো? চাপহীন ব্যবস্থা যেন লক্ষ্যহীন না করে দেয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। যারা পরীক্ষাকে গুরুত্ব না দিয়ে নিজস্ব ক্ষেত্রে সুনাম অর্জন করেছেন তাঁরা ব্যতিক্রম। ব্যতিক্রম কখনো নিয়ম হতে পারে না। পরীক্ষা ব্যবস্থা বা নম্বর প্রথাকে গুরুত্ব না দিলে শিক্ষা প্রতিষ্ঠানগুলি গুরুত্ব হারাবে, শিক্ষা ব্যবস্থাই উদ্দেশ্যহীন হয়ে যেতে পারে। পরিণামে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশও বিঘ্নিত হতে পারে। পড়াশোনার বাইরের অনাকাঙ্ক্ষিত বিষয়ে ছাত্রছাত্রীরা মনোযোগী হয়ে উঠতে পারে। পরীক্ষা এবং নম্বর প্রথা না থাকলে মেধার মূল্যায়ন ঘটবে কিভাবে? যেভাবে গোটা দেশ জুড়ে সব কিছুর রাজনীতিকরণ হচ্ছে, তাতে অযোগ্যের উদ্বর্তন ঘটবে আর অর্থহীন হয়ে যাবে জয়েন্ট এন্ট্রান্স থেকে অন্যান্য প্রবেশিকা পরীক্ষা। শিক্ষা আনন্দের হোক, এ বিষয়ে কেউই ভিন্নমত হবে না, কিন্তু শিক্ষা যাতে অর্থহীন না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। সীমাকে জানলে তবেই অসীমের উপলব্ধি জন্মায়। পরীক্ষা ব্যবস্থা থেকে মুক্তির অর্থ পাঠ্যপুস্তকের সীমাবদ্ধ জ্ঞান থেকে মুক্তির আনন্দ, এরকম ভাবনা তাই অর্থহীন।
বরং পাঠ্যপুস্তকের মাধ্যমে কোনো লেখকের কোনো লেখা আমাদের অনুপ্রাণিত করে তার অন্য লেখাগুলি পড়তে। অর্থাৎ পাঠ্যপুস্তকই প্রাথমিক পরিচিতি ঘটায়। সুতরাং পরীক্ষা এবং নম্বর প্রথাকে বর্জন নয়, বরং তাকে আরও যুগোপযোগী কীভাবে করে তোলা যায় সে বিষয়ে সকলকেই যত্নবান হতে হবে, কারণ তার উপরেই নির্ভর করে আছে শিক্ষার সার্থকতা ও দেশের ভবিষ্যৎ। 2. প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। বিতর্কের বিষয় বিজ্ঞাপন এ যুগে অপরিহার্য। পক্ষে আধুনিক গতিশীল বিশ্বায়নের এই যুগে নিজের ঢাক নিজে পেটানোই দস্তুর। আধুনিক কর্পোরেট দুনিয়া ব্যক্তিকেও প্রোডাক্ট মনে করে। নিজেকে বিজ্ঞাপিত না করতে পারলে এই যুগে প্রতিষ্ঠা পাওয়া সহজ নয়। নিজের সঙ্গে সঙ্গে নিজস্ব কর্মক্ষমতা এবং উৎপাদিত পণ্যের বিজ্ঞাপন না করলে বিপণন কঠিন হয়ে পড়ে। বিজ্ঞাপন জগৎ নিজেই এখন একটি বড় ব্যবসা। এই জগতের সঙ্গে জড়িয়ে রয়েছে কত মানুষের রুজি রোজগার। মানুষকে বিজ্ঞাপনে প্রলুব্ধ করা ব্যবসার একটি বিশেষ কৌশল। কেবল ব্যবসা বা চাকুরি ক্ষেত্রে নয়, শিক্ষা সংস্কৃতির জগৎ থেকে রাজনীতির জগৎ পর্যন্ত সর্বত্র এখন বিজ্ঞাপনের চমক। এমনকি সমাজসেবামূলক জনসচেতনতার কাজেও বিজ্ঞাপন সহায়কের ভূমিকা পালন করে। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে ঘরে ঘরে পৌঁছে গেছে বিজ্ঞাপনের জৌলুস। শুধু শহরে শিক্ষিত সমাজে নয়, প্রত্যন্ত গ্রামেও কোনো না কোনো মাধ্যম দ্বারা বিভিন্ন বিষয়ের বিজ্ঞাপন করা হচ্ছে। টিভি বা খবরের কাগজের বিজ্ঞাপনের কথাই শুধু মনে রাখলে চলবে না। যেখানে যে উপায়ে সম্ভব সেখানে সেভাবে সপক্ষে প্রচার চালানোই বিজ্ঞাপন। বিজ্ঞাপনের মধ্য দিয়ে পরোক্ষে ভাষা, শিল্প, সংস্কৃতিরও বিকাশ ঘটে। পণ্যের গুণাগুণ সম্পর্কে মানুষ অবহিত হতে পারে। প্রতিযোগিতার বাজারে বিভিন্ন সংস্থার একই বস্তুর বিজ্ঞাপন দেখে ক্রেতা তুল্যমূল্য বিচার করতে পারে। ফলে প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেকটা কমে। প্রকৃত বিজ্ঞাপন মানে বাড়িয়ে বলা বা মিথ্যে বলা নয়। কোনো বিজ্ঞাপন যদি মানুষকে প্রতারণা করার জন্য তৈরি হয়, তবে তার দায় ওই নির্দিষ্ট বিজ্ঞাপনটির বা সেটির নির্মাতাদের। এর জন্য সমগ্র বিজ্ঞাপন বিষয়টিকে অপাঙ্ক্তেয়, অপয়াকার উঁয় হসন্ত কয়তয়িকার অন্তস্থ অপাঙ্ক্তেয় করে রেখে আধুনিক যুগে বিজ্ঞাপনের অপরিহার্যতাকে অস্বীকার করা যায় না। উত্তর বিপক্ষে। নিজের ঢাক নিজে পেটানোর কথা বলে যারা বিজ্ঞাপনের জয় ঘোষণা করতে চায় তারা সেই ঢাক নিয়ে নগর পরিক্রমায় বেরোক, কিন্তু অন্যের তাতে কি আসে যায়? কর্পোরেট দুনিয়ায় ইচ্ছে মতো যারা নিজেদের প্রোডাক্ট ভাবতে ভালোবাসে তারা কি খবর রাখে বাকি পৃথিবীর? মানুষের বেঁচে থাকার লড়াই, তার আদর্শ, সৃজনশীলতা সবই তো মূল্যহীন হয়ে যায়। গোটা বিশ্ব ব্যবস্থাকে এভাবে এক দোকানদারি মানসিকতা দিয়ে বিচার করা কখনোই সঙ্গত নয়। বিজ্ঞাপন মানে শুধু তো নিজেকে জানানো না, শ্রেষ্ঠত্বের লড়াই। সে লড়াই সবসময় সুস্থ হয় তাও নয়। মিথ্যা প্রচার, অন্যকে ছোট করা, এসব মাঝে মধ্যেই বিজ্ঞাপনদাতাদের আদালতের দরজায় পৌঁছে দেয়। আর বিজ্ঞাপনের মিথ্যা ঘোষণায় ক্রেতাদের প্রতারিত হওয়ার ঘটনা তো প্রায়ই ঘটে থাকে। বিজ্ঞাপন যে কোনো পণ্যের বিক্রয় মূল্য বাড়িয়ে দেয়। তার ভার বহন করতে হয় ক্রেতাকেই। তাছাড়া ক্রেতাদের, বিশেষত যুব সমাজকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন এমনভাবে তৈরি হয় যেখানে শালীনতার সীমা অতিক্রম হয়ে যায়। শালীনতা তালবশ সয়াকার লয় দীর্ঘই দন্তের ন। যুব মনে এইসব বিজ্ঞাপন শুধু বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে তাই নয়, সামাজিক শৃঙ্খলাও এর ফলে নষ্ট হতে পারে। বিজ্ঞাপনে, বিশেষত বহু ভাষায় তৈরি বিজ্ঞাপনগুলিতে প্রায়শই অনুবাদের কারণে এমন ভাষার ব্যবহার করা হয় যা মানুষের ভাষা বোধকেই বিপন্ন করে তোলে। বিজ্ঞাপনের মাধ্যমে ভাষা, শিল্প, সংস্কৃতির বিকাশ ঘটে। এরকম যারা দাবি করেন তারা এর বিপর্যয়ের দিকটিও যেন নজর রাখেন। বিজ্ঞাপনের মাধ্যমে সমাজ সচেতনতার প্রসার
বা শিক্ষা সংস্কৃতির প্রচারের কথা যারা বলেন তারা মনে রাখেন না এই বিজ্ঞাপনের প্রলোভনেই চিটফান্ডে টাকা রেখে লক্ষ লক্ষ মানুষ প্রতারিত হন বা জ্যোতিষের খপ্পরে সর্বস্বান্ত হন কতজন। ভালোর পাশেই খারাপ দিকগুলো দেখুন। হোর্ডিংয়ের বিজ্ঞাপন শহরের আকাশকে ঢেকে দিয়ে যে দৃশ্য দূষণ ঘটাচ্ছে, আপনারা শুভবুদ্ধি সম্পন্ন হয়ে তার প্রতিবাদ করুন। এটুকু আশা কি আমরা করতে পারি না? কর্পোরেট দুনিয়া বা শিল্প সাম্রাজ্যের হয়ে ওকালতি করা আমাদের লক্ষ্য হওয়া উচিত নয়। উচিত হলো সুন্দর সমাজ আগামী প্রজন্মকে উপহার দেওয়া। 3, বিতর্কের বিষয় জীবিকার প্রতিষ্ঠা পেতে দেশ নয় বিদেশি আদর্শ স্থান। পক্ষে ছাত্রজীবনের লক্ষ্য জীবনে প্রতিষ্ঠিত হওয়া, নিজের শিক্ষা অনুযায়ী উপযুক্ত কর্মসংস্থান। প্রতিটি শিক্ষিত মানুষ চায় উন্নত জীবন যাপন করতে, তাই এই বিষয়ে কোনো দ্বিমত নেই যে বিদেশই হল জীবিকার আদর্শ জায়গা। পৃষ্ঠা 186। বিদেশে চাকরি যেমন আকর্ষণীয়, তেমনি জীবনকে উপভোগের সুযোগও সেখানে অফুরন্ত। দেশের ক্ষুদ্র গণ্ডির বাইরে যে আড়ম্বরপূর্ণ একটা জগৎ আছে তাকে চিনতে হলে বিদেশকেই অগ্রাধিকার দিতে হয়। বিদেশের চাকরি শুধু নিজের কাছে নয়, অভিভাবকদের কাছেও আকর্ষণীয়। আত্মীয় ও বন্ধু মহলেও তা এনে দেয় জনপ্রিয়তা। সুতরাং দেশপ্রেমের মিথ্যে মোহে একঘেয়ে জীবন না কাটিয়ে ছাত্রজীবন থেকেই বিদেশে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখাই শ্রেয়। উত্তর, বিপক্ষে। সেই কবে কোন এক বাঙালি কবি বলে গিয়েছিলেন, বিদেশের ঠাকুর ফেলে দেশের কুকুর ধরার কথা। কিন্তু আপ্তবাক্যই সার। এদেশের মানুষের ঔপনিবেশিকতাবাদী মনোভাবের আর বদল ঘটল না। তাই বিশ্বব্যাপী বহুজাতিক সংস্থাগুলি যখন ভারতের বাজার ধরতে আসছে, আমরা তখন যাচ্ছি বিদেশে বাজার করতে। ছোটবেলা থেকে শেখানো হচ্ছে ইংরেজিতে বলতে, শুধু নয় ইংরেজিতে ভাবতেও। তার ফলে ভাবার কথা না ভেবে আমরা নাসা দন্তের নয়াকার দন্তের সয়াকার উদ্ধৃতির মধ্যে, তার বদলে উদ্ধৃতি ভাবা, ভয়াকার বয়াকার উদ্ধৃতি শেষ, ভাবার এখানে মানে করা হচ্ছে হোমি ভাবা বৈজ্ঞানিককে। ভাবার কথা না ভেবে আমরা নাসার কথা ভাবছি। যে দেশ কৃষিজাত পণ্যের উৎপাদনে ঈর্ষণীয়, প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ, সেখানে কাজের সুযোগ নেই একথা বিশ্বাসযোগ্য হতে পারে না। মঙ্গল গ্রহে যাবৎকালে সব থেকে কম পয়সায় অভিযান চালিয়ে যে দেশ তথাকথিত উন্নত বিশ্বের চোখ কপালে তুলে দিয়েছে, সেখানে গবেষণার সুযোগ নেই, বিজ্ঞান চর্চায় সাফল্য নেই, এসব যুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বিদেশে নাকি উন্নত জীবনযাপন করা যায়। উন্নত জীবনযাপন, উদ্ধৃতির মধ্যে উন্নত জীবনযাপন, এর অর্থ কী? ঝাঁ চকচকে জেট গতির এক জীবন মাত্র, যেখানে পারিবারিক বন্ধন নেই, কোনো উচ্চ আদর্শ নেই, যন্ত্রের মতো কাজ আর অর্থ উপার্জনই একমাত্র সত্য, এমনকি অবসর বিনোদনও যান্ত্রিক, সেটাই উন্নত জীবন? আর সহজ সরলভাবে ঐতিহ্যের হাত ধরে আদর্শবাদী হয়ে বেঁচে থাকা উন্নত জীবন নয়। জীবনকে উপভোগের নাম করে তাকে এক গভীর অন্ধকারের দিকেই ঠেলে দিচ্ছি আমরা। বাইরের আলোটাই আমাদের আকর্ষণ করছে, পিছনের অন্ধকারটাকে গুরুত্বই দিচ্ছি না। আড়ম্বরপূর্ণ জগৎ না নিজের ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, জীবনবোধ, কোনটাকে বেশি গুরুত্ব দেব ভাবার সময় এসেছে। উন্নত বিশ্ব আজ মানসিক শান্তির খোঁজে ভারতীয় দর্শনের দ্বারস্থ হচ্ছে, আর আমরা মধ্যবিত্ত মানুষেরা সেখানকার আড়ম্বরে লালায়িত হচ্ছি। ব্রেন ড্রেন, বয়রফলাইকার দন্তের ন, ডয়রফলাইকার দন্তের ন উদ্ধৃতির মধ্যে, ব্রেন ড্রেন এক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। সে অসুখ এত তীব্র যে আত্মীয় বন্ধু মহলে বিদেশে থাকার কথা বলে শ্লাঘা, তালব শয়লয় আকার ঘয় আকার শ্লাঘা অনুভব করা যায়, কিংবা দেশপ্রেমকে এক মিথ্যা মোহ বলে অনায়াসে চিহ্নিত করা যায়। এই মানুষেরা এদেশের লজ্জা। একটাও সন্ত্রাসবাদী হামলা না করেও প্রায় দেশবিরোধী। এদেশের জল হাওয়ায় বেড়ে উঠে যারা বিদেশকে নিজের গন্তব্য ভাবে, তারা নিজের মা বাবাকে ভুলে যেতেও সময় নেবে না।
মনুষ্যত্বহীন বিবেকহীন এই মানুষদেরকে ঘৃণা না করুণা কি করা উচিত তা ইতিহাসই ঠিক করে দেবে। 4. বিতর্কের বিষয়, বিজ্ঞানের এই যুগে সাহিত্য একটি অপ্রয়োজনীয় বিষয়। পক্ষে, যুগটা বিজ্ঞানের, মানুষের জীবন যেভাবেই চলুক না কেন তা বিজ্ঞানের দ্বারা প্রভাবিত এবং পরিচালিত। সুতরাং ছাত্রছাত্রীরা যদি বই ফেলে কম্পিউটারের কিবোর্ডে হাত রাখে তা দোষের হতে পারে না। বিভূতিভূষণের পথের পাঁচালীর থেকে ক্যালকুলাস তার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। চাঁদের পাহাড়, ওটা না হয় কিছু সময় খরচ করে সিনেমাতেই দেখে নেওয়া যাবে। উপন্যাসের থেকে অনেক কম সময়ে প্রতিটি ছেলে মেয়েকে এখন প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে দৌড়তে হচ্ছে। বিজ্ঞানেই তো চাকরির সুযোগ সবচেয়ে বেশি, অজস্র শাখার অজস্র সম্ভাবনা। না হলে অর্থবিদ্যা, ইতিহাসও চলতে পারে, কিন্তু সাহিত্য, শিক্ষকতার পেশা ছাড়া সাহিত্যে চাকরির সুযোগ কোথায়? তাহলে হাতে থাকলো পেন্সিল। সাহিত্য অবসর বিনোদনের জন্য সঠিক উপায়, কিন্তু অবসরই যখন নেই সাহিত্যও প্রয়োজনহীন। একটা সময় বাঙালির কৈশোরে যৌবনে অবশ্য পালনীয় বিষয় ছিল কবিতা চর্চা। কজন বড় কবিকে পেল এই বাংলাদেশ? তারাই বা কবিতা লিখে আর লিটল ম্যাগাজিন করে কি মোক্ষ লাভ করল? সুতরাং কেরিয়ার নির্ভর পড়াশোনায় জোর দিতে হবে, এটাই যুগধর্ম। আর সেখানে সাহিত্যের বিশেষ জায়গা নেই। এর পরেও কারুর বিশেষ সাহিত্যে অনুরাগ থাকতেই পারে, কিন্তু তার চর্চা হোক পড়াশোনার পরে, কর্মজীবনে প্রবেশের পরে। সাহিত্যের ক্ষেত্রে কল্পনার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এই কল্পনা প্রবণতা আজকের যুক্তিনিষ্ঠ গতিশীল জীবনের সঙ্গে খাপ খায় না। সর্বোপরি বিজ্ঞানের সঙ্গে জীবনের যোগ অনেক প্রত্যক্ষ হওয়ায় মানুষের সাহায্যার্থে বিজ্ঞান অনেক বেশি কার্যকরী। মানব জীবনে সাহিত্যের কোনো প্রত্যক্ষ ভূমিকা নেই, তাই নতুন যুগের পরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রীদের জন্য সাহিত্য আর ততটা প্রয়োজনীয় নয়। উত্তর, বিপক্ষে। আমার বিপক্ষ দলীয় বন্ধুর কথাগুলো শুনলে মনে হয় একজন আদিম মানুষের কথা শুনছি, যিনি যুক্তির থেকে শক্তিতে বিশ্বাস রাখেন, যা তাঁর বহু চর্চিত বিজ্ঞান ভাবনার উল্টো পথে হাঁটে। 1. প্রথমত, বিজ্ঞানের যুগ কথাটার অর্থ কী? এই যুগে সাহিত্য, চিত্রকলা, নাটক, গান, সিনেমা এসব কিছুই নেই। মানবজাতির অগ্রগতিতে বা সংগঠনে এসবের কোনো ভূমিকাই নেই। এভাবে বিজ্ঞানকেই তো অপমান করছেন আপনারা। 2. একজন সাহিত্যিক মূলত হৃদয়ের কারবারি। সাহিত্যকে বাদ দিলে যন্ত্র সভ্যতার যুগে মানুষ রোবট হয়ে যাবে। বিজ্ঞান মগজের বিষয়, সাহিত্য হৃদয়ের। তাহলে দুয়ের মধ্যে সংঘাতের তো কোনো জায়গাই নেই। সাহিত্য আর বিজ্ঞান মিলেই তো সম্পূর্ণ মানুষ তৈরি হয়। এই অবস্থায় ছাত্র জীবনে সাহিত্যের রসাস্বাদনকে যদি কেউ সময়ের অপচয় মনে করেন, তাহলে তাঁর সত্যনিষ্ঠা নিয়ে সন্দেহ থাকে। কিবোর্ডে হাত রাখা ছেলেটির ব্যাগের মধ্যে পথের পাঁচালীও থাকুক, এটাই আধুনিক সভ্যতায় কাঙ্ক্ষিত। কয়াকার উঁয়ে কয় মধ্যাহ্নশয় হর্ষইত কাঙ্ক্ষিত। 3. সাহিত্য সত্য ও সুন্দরের সন্ধান দেয়। এর অস্তিত্ব না থাকলে মানব সমাজে মনুষ্যত্বের বিপর্যয় ঘটবে। আপনারাই সমাজে একদিকে মূল্যবোধের অবক্ষয়ের কথা বলবেন, অন্যদিকে সাহিত্যকে অপ্রয়োজনীয় বলবেন। এ তো ভয়ঙ্কর স্ববিরোধিতা। 4. বিজ্ঞান বিষয়ে চাকরির সুযোগ বেশি, অতএব সাহিত্য অপ্রয়োজনীয়, এটাও কোনো যুক্তি নয়। প্রথমত, পাঠ্যক্রমের একটি বিষয় নিয়ে ছেলেমেয়েরা উচ্চশিক্ষা নেয় চাকরির লক্ষ্যে, কিন্তু সঙ্গে থাকে আরও অনেকগুলি বিষয়। এগুলোর মধ্যে সাহিত্য থাকলে অসুবিধা কোথায়? দ্বিতীয়ত, সাহিত্যেও আজকাল নানা রকম চাকরির সুযোগ আছে। শিক্ষকতা ছাড়াও সাংবাদিকতা কিংবা প্রশাসনিক ক্ষেত্রে সাহিত্যের ছাত্ররা জায়গা করে নিতে পারে। পৃষ্ঠা 187। 5. অতিবিজ্ঞানপন্থীরা মনে করেন লিটল ম্যাগাজিন প্রকাশ করা নাকি অর্থহীন। অর্থ বা প্রতিষ্ঠা কোনোটাই এর দ্বারা পাওয়া যায় না। এদের উদ্দেশ্যে সবিনয়ে বলতে চাই, আপনারা নিজেদের জীবনকে বড়বাজারের দোকান করে তুলবেন না।
জীবনের সার্থকতা টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিনেই সীমাবদ্ধ নয়। বিজ্ঞান নিয়ে পড়ে যেমন সকলে বিখ্যাত হয় না, তেমনি কবিতা লিখেও সকলে বিখ্যাত হবে এমনটাও নয়। একজন রবীন্দ্রনাথের জন্য আমাদের কয়েক শতাব্দী অপেক্ষা করে থাকতে হয়। প্রতিষ্ঠা পাওয়া কঠিন, কিন্তু কবিরা কি প্রতিষ্ঠার জন্য কবিতা লেখেন? কলমের শক্তি যে তরবারির থেকে বেশি তা ভুলে গেলেন? 6. বিশেষভাবে ছাত্রদের জন্য সাহিত্য পাঠ অত্যন্ত প্রয়োজনীয়। তাদের সুস্থ রুচি বোধ করে তুলতে সাহিত্যই প্রধান সঙ্গী হতে পারে। দেশ বিদেশের লেখা তাদের চেতনা আর অনুভূতির দিগন্তকে খুলে দেবে। কল্পনার জাগরণ তাদের সৃজনশীলতাকে নিশ্চিত করবে। পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা আসলে এক একজন বড় কবি, এটা মেনে নিতে আপনাদের অসুবিধা থাকার কথা নয়। 7. আমাদের জীবনে সাহিত্যের কোনো প্রত্যক্ষ ভূমিকা না থাকার কথা বলেছেন বন্ধু, কিন্তু প্রত্যক্ষ ভূমিকাই তো জীবনের সব নয়। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা বা আমরা মনের মধ্যে বহন করে চলি, তারও তো কোনো প্রত্যক্ষতা নেই। সাহিত্য আদর্শবাদের সন্ধান দেয়, ভেঙে পড়া মনকে সাহস যোগায়। কল্পনা করুন এমন একটা পৃথিবী যেখানে শেক্সপিয়ার প্রয়োজনহীন, রবীন্দ্রনাথ অদৃশ্য। সে পৃথিবী আমাদের জন্য সুখের হবে তো? তাই বিজ্ঞানের সঙ্গে দ্বন্দ্ব নয়, বিজ্ঞান আর সাহিত্যের সমন্বয়েই তৈরি হোক নতুন মানুষ, নতুন সমাজ। 5. বিতর্কের বিষয় 21 শতকের কলকাতায় ট্রাম এক বেমানান উপস্থিতি। পক্ষে 2014 ঝাঁ চকচকে কলকাতায় ট্রাম এক প্রাগৈতিহাসিক পদচারণা। কলকাতা শহরে যেখানে রাস্তার অনুপাতে গাড়ির সংখ্যা বেশি, সরকার বিকল্প রাস্তা, উড়ালপুল তৈরিতে ব্যস্ত, সেখানে ট্রামকে এক অবাঞ্ছিত উপস্থিতি বলেই মনে হয়। ব্যস্ত রাস্তায় ট্রামের মন্থর গতি ট্রাফিক জ্যামের একটি অন্যতম কারণ। দ্বিতীয়ত, ওভারহেডের তার ছিঁড়ে গেলে আর এক বিপর্যয়ের সৃষ্টি হয়। ওই লাইনে চলাচল করা সবকটি রুটে ট্রামই তখন বন্ধ হয়ে যায়। তাহলে বুঝে দেখুন, ট্রাম আজকের ব্যস্ত জনজীবনে আদৌ কোনো নির্ভরতা দিতে পারে না। তৃতীয়ত, ট্রাম চলাচল মানে এক বিপুল ক্ষতির বোঝা। কলকাতা ট্রাম কোম্পানির অর্ধেকের বেশি ট্রাম রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে আছে। যাত্রী ভাড়ায় লাভের কোনো সুযোগই নেই। বাস চালিয়েও লাভের মুখ না দেখায় নিরুপায় ট্রাম কোম্পানি তার জমি বিক্রি করে ঋণের বোঝা কমাতে চাইছে। এইভাবে কমায় চলে যাওয়া একটা ব্যবস্থাকে টিকিয়ে রেখে কী লাভ? চতুর্থত, ট্রাম চলাচলের ব্যবস্থাটাই ভুলে ভরা। সংকীর্ণ রাস্তায় ট্রামে ওঠা নামার কোনো আলাদা জায়গা নেই, সম্ভবও নয়। ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এইসব কারণেই ট্রাম আধুনিক নগর জীবনে অপাঙ্ক্তেয়। এই নির্মম সত্য উপলব্ধি করেই কানপুর, চেন্নাই, মুম্বাই বা দিল্লির মতো বড় বড় শহরে 50-60-এর দশকেই ট্রাম বন্ধ করে দেওয়া হয়েছে। কলকাতাতেও ট্রামের অদৃশ্য বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। কলকাতায় ট্রামের শেষ সম্প্রসারণ হয়েছে সেই 1986 খ্রিস্টাব্দে, বেহালা থেকে জোকা পর্যন্ত। তারপর শুধুই বিলুপ্তির ইতিহাস। হাওড়া ব্রিজে ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হয় 1993 খ্রিস্টাব্দে। 2004-এ গড়িয়াহাট উড়ালপুল তৈরির জন্য আংশিক ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর মমিনপুর, বেহালা, টালিগঞ্জ, এসপ্ল্যানেডের মতো একাধিক রুটে ট্রাম চলাচল বন্ধ হয়। আসলে কলকাতার ট্রামের জাদুঘরের সম্পত্তি হওয়া শুধুই সময়ের অপেক্ষা। মেট্রো রেল, মোনো রেলের যুগে ট্রাম এক বেমানান উপস্থিতি, তা যতই আমাদের স্মৃতি মেদুর করুক না কেন। উত্তর বিপক্ষে। কলকাতা আর ট্রাম আমার মতে সমার্থক। যখন কলকাতায় যাত্রী পরিবহনের অন্য কোনো মাধ্যম ছিল না, তখন ট্রাম ছিল। ইতিহাসের বিস্তীর্ণ সীমানা জুড়ে কলকাতায় ট্রামের অস্তিত্ব। বহু সাংস্কৃতিক ঘটনা, প্রবাহ, রাজনৈতিক আন্দোলন হয়েছে এই ট্রামকে কেন্দ্র করে। এখন তার ভারতের মধ্যে একমাত্র কলকাতাতেই ট্রাম চলে। এশিয়ার মধ্যেও এটি প্রাচীনতম।
কিন্তু ইতিহাসকে দূরে সরিয়ে আজকের দিনে ট্রামের কার্যকারিতা ও প্রাসঙ্গিকতা নিয়ে দু চার কথা বলা দরকার, কারণ আমাদের বিপক্ষ বন্ধুরা অত্যন্ত বাস্তববাদী, অন্তত মুখে। বলা হচ্ছে ধীরগতির এই যান নাকি ট্রাফিক জ্যামের প্রধান কারণ। প্রথমত প্রশ্ন জাগে জনবহুল এই শহরে কত গতিতে চলতে চান আমাদের বন্ধুরা। ঘন্টায় 40 কিলোমিটারের বেশি গতিতে যান চলাচল তো এই শহরে নিষিদ্ধ। আর ট্রাফিক জ্যামের কথা বলতে গেলে তো প্রথমে বেআইনি অটো, ফুটপাত দখল হওয়ায় পথচারীদের রাস্তায় নেমে আসা, নানা ধরনের মিছিল, এসবকেই দায়ী করতে হয়। 2, ট্রাম চালানোয় বিপুল আর্থিক ক্ষতির দিকে ইঙ্গিত করা হচ্ছে, কিন্তু পাল্টা যদি প্রশ্ন করা হয় কোথায় ক্ষতি হচ্ছে না? সরকারি বাস সংস্থাগুলো লোকসানে চলছে, জলপথ পরিবহন ধুঁকছে। রাষ্ট্রীয় ক্ষেত্রে তাকান, ভারতীয় রেল, এয়ার ইন্ডিয়া সবই ক্ষতির মুখোমুখি। স্বচ্ছ প্রশাসনিক দৃষ্টিভঙ্গি আর সঠিক কর্মসংস্কৃতি হাল ফেরাতে পারে। একদা পাথরের ট্রাম লাইন এখন কংক্রিটের হয়েছে, ফলে সেখান দিয়ে সাধারণ যানবাহনও চলাচল করতে পারছে। এই আধুনিকীকরণ অত্যন্ত জরুরি। এক কামরা দ্রুতগতির ট্রাম চালানোর কথাও ভাবনা চিন্তা করা হচ্ছে। এতে ট্রাম চলাচল ঝঞ্ঝাট মুক্ত হবে, ট্রামও গতি পাবে। 3, কলকাতার পথে বাসের পাদানিতে মানুষ ঝোলে, অটো দৌড়াতে আর ট্যাক্সি রিফিউজালে নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ। এই অবস্থায় জনস্বার্থের কথা ভেবেই ট্রাম বহাল রাখতে হবে। বিশেষত বয়স্ক, শিশু আর শারীরিকভাবে অক্ষম লোকেদের জন্য ট্রাম অত্যন্ত গ্রহণযোগ্য একটি মাধ্যম। 4, আমাদের বিপক্ষের বন্ধুরা বোধ হয় সত্য ভাষণে ভয় পান। দূষণের বিষ যখন নগর জীবনকে বিপন্ন করছে, তখন ট্রাম যথার্থই পরিবেশ বান্ধব। শব্দ দূষণ আর বায়ু দূষণ দুটি ক্ষেত্রেই ট্রাম সম্পূর্ণ নিরাপদ। পৃষ্ঠা 188। 5, বাসের তুলনায় ট্রামের লোক বহনের ক্ষমতা বেশি এবং যাত্রাও অনেক আরামপ্রদ, একথা ভুলে গেলে চলবে না। 6, ট্রাম থেকে নামার সময়ে দুর্ঘটনা ঘটতে পারে, এরকম কথা বলা হচ্ছে। এর মধ্যে হয়তো আংশিক সত্যতা আছে। ট্রামের স্টপগুলো রাস্তার মাঝখানে হওয়ার জন্য গাড়ির চলাচলের মধ্যেই ওঠানামা করতে হয়। এটা বিপজ্জনক, কিন্তু এরও দায় তো ট্রামের নয়, পরিকাঠামোর। আর পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে এর থেকে অনেক বেশি দুর্ঘটনা ঘটে অন্যান্য যাত্রী পরিবহনের মাধ্যমগুলোর মধ্যে রেষারেষিতে বা নিয়ন্ত্রণহীন গাড়ি চালানোর ফলে। এইসব কারণেই বলবো, অকারণে ট্রাম বিদ্বেষ ছাড়ুন বন্ধুরা। বিভিন্ন মহলে রাজারহাট বা বিধাননগরে ট্রাম চালানোর প্রস্তাব দেওয়া হচ্ছে। এই উদ্যোগকে স্বাগত জানান। মনে রাখুন, দূষণ দানবের সঙ্গে লড়াইয়ে ট্রাম হতে পারে আমাদের অন্যতম অবলম্বন, এই 21 শতকেও। 6, বিতর্কের বিষয়, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বর্জন করা উচিত। পক্ষে, রাজনীতি উদ্ধৃতির মধ্যে বৈষ্ণ রয়াকার বর্গীয় জ দন্তের নয় দীর্ঘই তয় হর্ষই শব্দটি যখন সমাজ জীবনে দিশাহীন হয়ে উঠছে, তখন শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির বিষয়টি নতুনভাবে বিবেচনার অপেক্ষা রাখে। একথা ঠিক যে পরাধীন ভারতবর্ষে তো বটেই, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে ছাত্র আন্দোলন দেশকে নতুন দিশা দেখিয়েছে। কিন্তু আজকের ছাত্র আন্দোলন অন্তত আমাদের পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ দিশাহীন। একের পর এক কলেজে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, তাকে বিশৃঙ্খলা না বলে নৈরাজ্য বলাই শ্রেয়। এক একটা কলেজে নির্বাচন যেন সাধারণ নির্বাচনকেও হার মানিয়ে দেয়। সেই গণ্ডগোলের উত্তাপ শুধু কলেজে নয়, কলেজের বাইরেও পৌঁছে যায়। অসংখ্য রক্তপাত, মৃত্যু ইত্যাদির সামনে দাঁড়িয়ে প্রশ্ন জাগে, এ রাজনীতির কি প্রয়োজন? একদিন রাজনীতি যুব সমাজকে পথ দেখাতো, আজ সেই রাজনীতি তাদের বিপথগামী করছে। চারপাশে যখন বেকারত্ব, চাকরির বাজার ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে, তখন প্রয়োজন পড়াশোনার আরও মনোনিবেশ করা।
প্রতিটা মুহূর্তে যখন আমাদের তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে, আঁকড়ে না থেকে সেখানে সাময়িক পদস্খলন ব্যর্থতার কারণ হতে পারে। ইতিহাসকে আঁকড়ে না থেকে এই কঠোর বাস্তবকে মেনে নেওয়া অনেক বুদ্ধিমানের কাজ। দ্বিতীয়ত, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে গেলেও রাজনীতির বর্জন প্রয়োজন। স্লোগান, পোস্টার, ঘেরাও, ভাঙচুর কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশের সহায়ক হতে পারে না। আমরা সকলেই চাইব সেখানে এসবের বদলে সেমিনার হোক, সংস্কৃতির চর্চা হোক। তৃতীয়ত, রাজনীতি ছাত্রছাত্রীদের মধ্যে বিভাজন তৈরি করে। সমাজ জীবনেও এর প্রভাব সুদূর প্রসারী হতে বাধ্য। দলীয় রাজনীতির দৃষ্টিতে মানুষকে বিচার করা অত্যন্ত সংকীর্ণ দৃষ্টিভঙ্গির পরিচায়ক। চতুর্থত, রাজনীতিতে ইদানিং যেভাবে পেশিশক্তির প্রকাশ ঘটছে তারও প্রত্যক্ষ প্রভাব পড়ছে ছাত্র রাজনীতিতে। মূল্যবোধের অভাব ঘটছে, শিক্ষকদের শ্রদ্ধা করা, সিনিয়রদের মেনে চলা এসব অর্থহীন হয়ে যাচ্ছে রাজনীতির তাণ্ডবে। পঞ্চমত, ছাত্র রাজনীতিকে হাতিয়ার করে দলীয় রাজনীতির অনুপ্রবেশ ঘটছে শিক্ষাঙ্গনে। এতে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব প্রশাসনিক ব্যবস্থা বিপর্যস্ত হয়, ছাত্রছাত্রীদের নিরাপত্তাও বিঘ্নিত হয়। যে ছাত্রছাত্রীরা কলেজে বা শিক্ষা প্রতিষ্ঠানে শুধুমাত্র পড়াশোনার উদ্দেশ্যেই আসে, তাদের সেই ইচ্ছাকে মর্যাদা দিতে হবে। আন্দোলন বা দাবি দাওয়া আদায়ের নামে শিক্ষার পরিবেশ নষ্ট করা অনুচিত শুধু নয়, অন্যায়ও বটে। রাজনীতি থাকুক শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে, শিক্ষা শেষে একজন সচেতন নাগরিক হিসেবে তাতে যোগ দিক ছাত্ররা। উত্তর, বিপক্ষে। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বিষয়ে বন্ধুদের কথা শুনতে শুনতে মনে হলো মোটর গাড়ি চড়লে দুর্ঘটনা হতে পারে ভেবে তারা হেঁটে যাওয়াকেই যুক্তিসঙ্গত মনে করছেন। 1. রাজনীতি আদর্শহীন, তাই ছাত্রদের রাজনীতি করা উচিত নয়। এটা কোনো যুক্তিই হতে পারে না। রাজনীতি অনুশীলনের ভিতর দিয়ে তৈরি হয়, সুতরাং রাজনীতিকে শুদ্ধ করার দায় সকলের। আর শিক্ষিত সচেতন মানুষের অগ্রবর্তী অংশ হিসেবে ছাত্ররাই সুচারুরূপে সে দায়িত্ব নিতে পারে। 2. ছাত্ররা যদি রাজনীতির সঙ্গে যুক্ত না হয় তাহলে নেতৃত্ব চলে যাবে শিক্ষাহীন, রুচিহীন কিছু মানুষের হাতে। সমাজ জীবনে এর প্রভাব সুদূর প্রসারী হতে বাধ্য। 3. রাজনীতি থেকে মুখ ফিরিয়ে কেরিয়ার গড়ার যে পরামর্শ দেওয়া হচ্ছে তা এক ব্যক্তিকেন্দ্রিক সুবিধাবাদী মানসিকতারই ফসল। এই মানসিকতাই আজকে সমাজ জীবনের সর্বনাশ ঘটাচ্ছে, রাজনীতি নয়। 4. বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান হবে সেমিনারের জন্য, সংস্কৃতির চর্চার জন্য, স্লোগানের জন্য নয়। খুব ভালো কথা, কিন্তু ছাত্ররা রাজনীতি না করলেও শিক্ষাকর্মী বা শিক্ষকদের নিজস্ব সংগঠনের কি হবে? সে তো তাঁদের অধিকারের মধ্যেই পড়ে। সেখানে কি স্লোগানের বদলে শান্তিস্তোত্র উচ্চারিত হবে? আর রাজনীতি থাকলে সেমিনার হবে না, সংস্কৃতি চর্চা হবে না, এমনটাই বা মনে করার কি কারণ? রাজনীতিহীন শিক্ষা প্রতিষ্ঠানে সেমিনারের বিষয় কি হবে? উদ্ধৃতি, মঙ্গল গ্রহে কবিতার সম্ভাবনা, জিজ্ঞাসার চিহ্ন, উদ্ধৃতি শেষ। আর সংস্কৃতি চর্চার সঙ্গে রাজনীতির নিবিড় যোগকে অস্বীকারের কোনো সুযোগই তো নেই। রবি ঠাকুর, নজরুল, সুকান্তের বহু লেখাই তো তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ নিষেধ হয়ে যায়। ছেলেরা রাজনীতি করলে সংস্কৃতি চর্চা বিপন্ন হবে, এমন সিদ্ধান্তে কিভাবে উপনীত হওয়া যায়? 5. রাজনীতি নাকি ছাত্রছাত্রীদের মধ্যে বিভাজন তৈরি করে। হয়তো এ কথা ঠিক, কিন্তু বিপরীত মতের এই প্রকাশিত গণতন্ত্র, এর মধ্য দিয়েই তো মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানে একে আটক রাখলেও বাইরের সমাজ জীবনে একে ঠেকাবেন কি করে? উদ্ধৃতি শুরু, দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। কথাগুলো মনে রাখবেন বন্ধুরা। 6. ছাত্র রাজনীতিতে যদি পেশি শক্তির অনুপ্রবেশ ঘটে তাহলে দোষটা রাজনীতির না যারা তাকে নষ্ট করছে তাদের? ভেবে দেখবেন আপনারা,
আর রাজনীতি করলেই মূল্যবোধের অভাব হবে, এটাও অতি সরলীকরণ হয়ে গেল। কেরিয়ার সর্বস্ব যে মেধাবী ছাত্রটি বেশি নম্বর পাওয়ার জন্য অধ্যাপকদের প্রতি অতি ভক্তি প্রদর্শন করে, তার সেই সুযোগ সন্ধানী মনোভাবেও তো মূল্যবোধের অভাব ঘটে। পৃষ্ঠা 189। সমাজের প্রতিটি স্তরে আজ মূল্যবোধের অভাব, সেটা ভুললে চলবে না। চারপাশে আদর্শহীনতা, তার দায় ঝেড়ে ফেলে শুধু ছাত্রদের ঘাড়ে দোষ চাপালে হবে না। 7, ছাত্রদের মধ্যেই রয়েছে সেই অদম্য সাহস, প্রাণময়তা আর স্বার্থহীনতা, দন্তের শয়বফলাকার থয়রে ফয় দীর্ঘই দন্তের ন, যা ভাবি কালকে পথ দেখাতে পারে। স্বাধীনতার আগে রাজপথে এই ছাত্রদের দেখা গেছে তিয়েন আন স্কোয়ারে, বাংলাদেশের শাহবাগ আন্দোলনে, আবার নির্ভয়া হত্যার পরে দিল্লির রাজপথে। রাজনীতিকে যৌবনের উত্তাপে জাগিয়ে রাখতেই প্রয়োজন ছাত্র রাজনীতির। 7, বিতর্কের বিষয়। ক্রিকেটকে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে এদেশে অন্যান্য খেলাধুলার ক্ষতি হচ্ছে। পক্ষে, ক্রিকেট ভারতীয় জনজীবনের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে যুক্ত একটি বিষয় হয়ে উঠেছে, কিন্তু আমাদের দৃঢ় ধারণা ক্রিকেটের এই সর্বাত্মক বিস্তার সর্বগ্রাসী চেহারা নিয়েছে ভারতীয় খেলাধুলার ক্ষেত্রে। ক্রিকেটের প্রচার ও প্রসারে ব্রাত্য হয়ে যাচ্ছে অন্যান্য খেলা। একথা ঠিক যে ভারত দুবার ক্রিকেটে বিশ্বকাপ জিতেছে, টি-20 বিশ্বকাপও একবার এসেছে ভারতের দখলে। বিশ্ব ক্রিকেটে ভারত অবশ্যই সুপার পাওয়ার। শুধু খেলাতে নয়, বিশ্ব ক্রিকেটের নীতি নির্ধারণেও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যথেষ্ট ভূমিকা আছে, কিন্তু আমাদের মনে হয় এর মধ্যে দিয়ে ভারতীয় খেলাধুলার ক্ষেত্রে কোনো মহত্তর ইতিহাস রচিত হয় না। মাত্র 17টি দেশ বিশ্বকাপ ক্রিকেটে খেলে। এত বছর পার করে টেস্ট খেলিয়ে দেশের সংখ্যা মাত্র 10। যেখানে ক্রিকেট বিশ্বটাই এত ছোট, সেখানে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া নিয়ে গর্বের আদৌ কোনো জায়গা নেই। অথচ যে খেলায় অলিম্পিকে 8 বার সোনা জিতেছে ভারত, সেই হকি আজ চূড়ান্ত উপেক্ষিত। জাতীয় খেলা কবাডি নিয়ে কারুর মাথা ব্যথা নেই। মহিলা তীরন্দাজি দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ফিরলেও কোনো আলোড়ন সৃষ্টি হয় না। কে মালেশ্বরী, গগন নারাঙ্গ, সুশীল কুমাররা প্রচারের অনেক বাইরেই থেকে যান। সব আলো নিয়ে যায় ক্রিকেট। আসলে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য হয় ক্রিকেটকে নিয়ে, আর তাতে যুক্ত থাকে বহুজাতিক কোম্পানি থেকে মিডিয়া, সকলেই। ভাবতে দুঃখ লাগে, পাড়ায় পাড়ায় ক্রিকেট কোচিং ক্যাম্প আর ফুটবল মাঠগুলো ফাঁকা পড়ে থাকে। একটা মোটামুটি নামকরা ক্রিকেট কোচিং সেন্টারও এখানে স্পন্সর পায়, আর জাতীয় লিগে খেলা ফুটবল দল ইউনাইটেড স্পোর্টস স্পন্সরের অভাবে ধুঁকতে থাকে। পরিকল্পিতভাবে ক্রিকেটকে এখানে প্রমোট করা হয়। ভাবলে দুঃখ লাগে, আমাদের এই পশ্চিম বাংলায় মাধ্যমিকের ফল প্রকাশের দিনে কৃতীরা ক্যামেরার আড়ালে চলে যায় IPL জয়ী কলকাতা নাইট রাইডার্সের কলকাতায় আগমনের ও সম্বর্ধনার ছবি দেখাতে গিয়ে। শচীন তেন্ডুলকরের অবসর গ্রহণকে প্রায় জাতীয় শোকের চেহারা দেওয়া হয়, অথচ ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক সত্যেনের দুর্ঘটনার বেদনাদায়ক মৃত্যুর খবর মাত্র কয়েকটি লাইনে প্রকাশ পায়। অবস্থা এমন বিরক্তির পর্যায়ে পৌঁছে গিয়েছে যে কয়েক বছর আগে দেশের ক্রীড়ামন্ত্রী গিলকে পর্যন্ত বলতে শোনা গিয়েছে (opens television, commercialization and the advertising world have promoted cricket to an extent that it has become a Mount Everest, which is badly affecting other sports in the country. (unquote) দেশের ক্রীড়ামন্ত্রী যখন কথা বলেন, সত্যটা বুঝে নিতে নিশ্চয়ই কারো অসুবিধা হওয়ার কথা নয়। উত্তর বিপক্ষে। ভারতে ক্রিকেটের বাড়বাড়ন্ত নিয়ে বলতে গিয়ে যা বলা হলো, তার যুক্তিহীন অন্ধ দৃষ্টিভঙ্গি আমার কাছে অত্যন্ত দুঃখজনক মনে হয়েছে। 1, একটি ব্যবস্থার বিরোধিতা করতে গিয়ে তাঁরা খেলাটিরই বিরোধিতা করে ফেললেন।
শচীনের মতো বিশ্বের ক্রীড়া ক্ষেত্রে ভারতের শ্রেষ্ঠতম প্রতিনিধিকে অপমান করলেন। তার থেকেও বড় কথা, আঘাত করলেন কোটি কোটি মানুষের আবেগকে। 2. ভারতীয় ক্রিকেটের যে উন্মাদনা তা কিন্তু 1983 পরবর্তীকালে অর্থাৎ কপিল দেবের নেতৃত্বে বিশ্ব জয়ের পরে সৃষ্টি। সেই সাফল্য অন্য খেলায় কোথায়? ফুটবলে বিশ্ব র্যাঙ্কিংয়ে 150-র কাছাকাছি স্থানে থেকে যদি মানুষের কাছে উন্মাদনা প্রত্যাশা করা হয়, তাহলে তা মানুষের যুক্তি আর বিবেচনাবোধের প্রতি ভরসার অভাবকেই স্পষ্ট করে। সাফল্যই সমর্থনকে নিশ্চিত করে। হকিতে ইদানিং অলিম্পিকে যোগ্যতা অর্জনেও ভারত ব্যর্থ হয়েছে। কেন স্পন্সররা সেখানে যাবে? কেনই বা দেবে টাকার যোগান? আর টাকা না থাকলে তরুণ প্রতিভারা কেনই বা খেলাটার প্রতি আকৃষ্ট হবে? জনসমর্থন না থাকলে প্রচার মাধ্যমগুলোও স্বাভাবিকভাবেই মুখ ফিরিয়ে থাকবে। এই ব্যবস্থার গুরুত্ব না বুঝে অকারণ ক্রিকেট বিদ্বেষ অবিবেচকেরই পরিচয় দেয়। 3. বলা হচ্ছে বিশ্বের মাত্র কয়েকটি দেশ আন্তর্জাতিক স্তরে ক্রিকেট খেলে। হয়তো কথাটা ঠিক, কিন্তু ফুটবল ছাড়া আর কোন খেলারই বা পৃথিবীব্যাপী প্রসার আছে? যে হকির জন্য এত কুম্ভীরাশ্রু বর্ষণ হচ্ছে, তাও তো মুষ্টিমেয় দেশের খেলা। তাছাড়া ক্রিকেট বিশ্ব দ্রুত বিস্তৃত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র বা চীনের মতো দেশে ক্রিকেট খেলা হচ্ছে। আফগানিস্তানের মতো যুদ্ধবিধ্বস্ত দেশও ক্রিকেটের হাত ধরেই ক্রীড়াক্ষেত্রে পা ফেলতে চলেছে। এই প্রবণতাগুলোও আপনারা লক্ষ্য রাখুন। 4. প্রতিটি খেলাধুলোর একটি নিয়ামক সংস্থা আছে। ক্রিকেটের যেমন আছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, তেমনি ফুটবলে আছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। কেন জনপ্রিয়তা থাকা সত্ত্বেও ফুটবল এগোতে পারছে না? কেন ডুরান্ড কাপের মতো ঐতিহ্যশালী ফুটবল টুর্নামেন্ট বন্ধ হয়ে গেল? কেন সন্তোষ ট্রফির মতো রাজ্য পর্যায়ে টুর্নামেন্ট মৃতপ্রায়? এর উত্তর তো ফুটবল ফেডারেশনকেই দিতে হবে। আইপিএলের মতো টুর্নামেন্টে যেখানে কর্পোরেট হাউসকে যুক্ত করা হয়েছে, প্রচুর টাকার আমদানি হয়েছে, ক্রিকেটাররা উপকৃত হয়েছে, নতুন প্রতিভারা আকৃষ্ট হয়েছে, ফুটবলে সেসব কোথায়? এখানে জাতীয় লিগের 2য় ডিভিশনে ক্লাবগুলোকে খেলতে হয় নিজের খরচে। এর দায় কি ক্রিকেটকে নিতে হবে? হকির দিকে তাকান, সেখানে 2টি নিয়ামক সংস্থা, হকি ইন্ডিয়া আর ইন্ডিয়ান হকি ফেডারেশন, নিজেদের মধ্যে লড়াই করছে। পৃথিবীর কোথাও এমন হয় না। অলিম্পিকে যে টেনিস আমাদের গর্বিত করেছে, পৃষ্ঠা 190, সেখানেও খেলোয়াড়দের সংগঠনের সঙ্গে টেনিস ফেডারেশনের লড়াই। অন্য খেলাধুলোর সাংগঠনিক এবং প্রশাসনিক ব্যর্থতার দায় কেন ক্রিকেটকে নিতে হবে? 5. শেষে বন্ধুদের প্রতি আমার আবেদন, ক্রিকেটকে অমর্যাদা করবেন না। আমাদের গর্বের এই দেশে ক্রিকেট থাকুক তার গৌরব নিয়ে, ফুটবল হকিতে ফিরে আসুক তার অতীত গরিমা। মিলখা সিং, অভিনব বিন্দ্রা, বিশ্বনাথন আনন্দ, লিয়ান্ডার পেজরা থাকুন আমাদের হৃদয় জুড়ে। গাভাস্কার, কপিল, সৌরভের সঙ্গে শচীন ভারতরত্ন পেলে আপনারা হাততালি দিন। সকলে মিলে দাবি জানাই হকির জাদুকর ধ্যানচাঁদের জন্য। কারণ মনে রাখবেন, ক্রিকেট হোক বা হকি, খেলছে ভারতীয়রা। জিতলেও গর্বিত হচ্ছে আমাদের দেশ। আর সব পরিচয়ের শেষে আমরা ভারতবাসী। পড়া চলছে পরের ফাইলে।